দখলদার ইসরায়েলের সন্ত্রাসী সামরিক বাহিনী শত চেষ্টা সত্ত্বেও নিজের আগ্রাসন চালানোর ক্ষমতা হারিয়ে ফেলছে। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর একের পর এক ভয়ঙ্কর হামলায় বিপর্যস্ত নেতানিয়াহু বাহিনী। এবার অজ্ঞাতনামা ড্রোনের হামলায় বিভ্রান্ত ইসরায়েলি বাহিনী। ইসরায়েল সিরিয়া এবং জর্ডানের ত্রিদেশীয় সীমান্ত অঞ্চলের কাছে পূর্ব দিক থেকে অধিকৃত ফিলিস্তিনের আকাশসীমায় একটি অজ্ঞাতনামা ড্রোনের অনুপ্রবেশের তদন্ত করছে ইসরায়েলের সামরিক বাহিনী। সোমবার ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে আল মায়াদিন এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি মিডিয়া উল্লেখ করেছে, দক্ষিণ সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর হামাদ গাদের এলাকায় একটি ড্রোন সদৃশ বস্তুকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। ড্রোনটির উৎস নির্ধারণের জন্য তদন্ত চলছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মিডিয়ার দাবি অনুযায়ী এটি সিরিয়ার ভূখণ্ড বা ইরাক থেকে নিক্ষেপ করা হয়েছিল। ড্রোনটি সিরিয়ার দিক থেকে এসেছে দাবি করে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এটি একটি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করেছে। এ প্রসঙ্গে ইসরায়েলি টিভি চ্যানেল কানের সংবাদদাতা জানিয়েছেন, এ ড্রোনের বিষয়টি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি আরও বলেন, এমনকি এই ড্রোনগুলো শনাক্ত করা গেলেও সেগুলো অত্যন্ত কম উচ্চতায় উড্ডয়নের কারণে নামানো খুব কঠিন। এ বিষয়ে সোমবার এক ঘোষণায় হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ নিশ্চিত করেন যে হিজবুল্লাহ যোদ্ধারা রবিবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে ইসরায়েলি অবস্থানে প্রচুর সংখ্যক ড্রোন হামলা চালায়, যাকে তিনি নিহত কমান্ডার ফুয়াদ শোকরের হত্যার একটি প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি স্পষ্ট করেছে যে রবিবারের হামলাটি একটি কৌশলগত ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে। তিনি নিশ্চিত করেন যে উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন তাদের অভীষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যদিও শত্রুরা এর ক্ষয়ক্ষতি গোপন রাখতে ফন্দি আঁটছে। হাসান নাসরুল্লাহ ব্যাখ্যা করে বলেছেন, অভিযানটি দুটি পর্যায়ে অন্তর্ভুক্ত ছিল। প্রাথমিক পর্যায়ে ইসরায়েলের আয়রন ডোম এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোকে নিঃশেষ করা এবং এজন্য শত শত উদ্দেশ্যমূলক রকেট দিয়ে উত্তর অধিকৃত ফিলিস্তিনের সামরিক ঘাঁটি এবং ব্যারাকগুলোকে লক্ষ্যবস্তু করার উপর দৃষ্টি নিবদ্ধ করা, যা দ্বিতীয় পর্বের জন্য পথ তৈরি করে দিয়েছিল এবং ড্রোনের ঝাঁক তাদের অভীষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। পদত্যাগ চাই, পদত্যাগ চাই। কিছুদিন আগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগে যে স্লোগানের সরগরম ছিল বাংলাদেশের ছাত্র জনতা, এখন ঘটনার পরিক্রমায় সেই স্লোগানেই উত্তাল গোটা ভারত। সাম্প্রতিক সময়ে সর্বাধিক আলোচিত ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডকে ঘিরে দেশটিতে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গেছে। দেশটির বিক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের এখন এক দফা এক দাবি, সাধারণ কর্মী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা মমতা ব্যানার্জির পদত্যাগ। ইতোমধ্যে এই এক দফা দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ। এখন বাংলাদেশ সহ দেশের সীমান্ত পেরিয়ে ভারতেও প্রশ্ন উঠছে যে মমতা ব্যানার্জিরও কি শেখ হাসিনার মতো করুণ পরিণতি হতে যাচ্ছে। 27 আগস্ট মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে নবান্ন অভিযান শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাস্তায় রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে শত শত মানুষ সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাসের সেল ও জল কামান ব্যবহার করেছে। তবে বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট পাথর নিক্ষেপ করেছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। কলকাতা পুলিশ বলছে, মিছিল থেকে সহিংস ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এমন গোয়েন্দা তথ্য পেয়েছেন তারা, তাই শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 6000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে ও অন্তত 19টি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে। এছাড়া কলকাতার বাইরে হাওড়া শহরেও ব্যারিকেড দেওয়া হয়েছে। এসব পয়েন্টে 26 জন উপ পুলিশ কমিশনার দায়িত্বে রয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, আজকের প্রতিবাদ ও কর্মসূচির জন্য শিক্ষার্থীদের অনুমতি দেওয়া হয়নি। হাইকোর্টের নিয়ম অনুযায়ী কর্মসূচি সংক্রান্ত সব জরুরি তথ্য আগে থেকে পুলিশকে জানাতে হয়। শিক্ষার্থীরা সেটাও করেননি। সচিবালয়ের আশেপাশে এ ধরনের বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়ার নিয়ম নেই। তারপরেও শিক্ষার্থীরা যেহেতু কর্মসূচি ডেকেছে, তাই পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। এদিকে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কোনো ধরনের কড়া পদক্ষেপ নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ফলে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে ব্যাপক চাপের মুখে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থানরত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি। রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরাও রয়েছে। এই রাজ্যে সাম্প্রতিক রেকর্ড বর্ষণের কারণে বাংলাদেশের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দেয়, যে কারণে ভারতের এসব রাজ্যে আবার নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিলে তা বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থানের চিতোড়গড় থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। 29 আগস্টের মধ্যে এই গভীর নিম্নচাপ পশ্চিম দক্ষিণ পশ্চিমে অগ্রসর হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে দক্ষিণ রাজস্থান ও গুজরাটে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরে গভীর নিম্নচাপটি সৌরাষ্ট্র কচ্ছ হয়ে পাকিস্তানের কিছু অংশে পৌঁছাতে পারে। ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর আরেকটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের মতো অঞ্চলগুলোতে প্রভাব ফেলতে পারে। এ সময় তীব্র বাতাসের পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে, যে কারণে সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্ক করে দিয়ে আইএমডি মৎস্যজীবী, কৃষক এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। সোমবার আইএমডির জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়ায় আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। এসব এলাকায় রেড অ্যালার্ট জারি করে সতর্কতামূলক পদক্ষেপ নিতে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।